সারাদিন যা ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে কোথাও যদি একটু ঘুরে আসা যেত ভালোই হতো। কি এটা তোমাদের মনের কথা তো? আমি জানি এটা তোমাদের সকলের মনের কথা, শুধু তোমাদের কেন, আমারও মনের কথা। তাই কলকাতার কোলাহল থেকে দূরে কোথাও যদি যাওয়া যেত কিরকম হতো। কিন্তু হাতে ছুটি রয়েছে মাত্র একটা দিন, কোনো চিন্তা নেই। আজকে আমরা যেখানে যাব তোমরা গিয়ে ফিরেও আসতে পারো, মানে ডে আউটও করতে পারো, আবার একটা দিন থাকতেও পারো। যেরকম অ্যাফোর্ডেবল, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একটা গা ছমছমে ব্যাপারও রয়েছে। কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। তাহলে তোমরাও খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকো, আমার সাথে বেরিয়ে পড়তে হবে তো। এসো, দেরি করো না। আপনাদের সকলকে জানাই ধান্যকুড়িয়ায় সাউদের রাজবাড়িতে স্বাগত। অসাধারণ একটা পরিবেশ, ইউরোপিয়ান স্ট্রাকচারে তৈরি কিন্তু এই রাজবাড়ি। আর এরকম একটা সুন্দর রাজবাড়িতে থাকার সৌভাগ্য যে আমার হয়েছে এটা তো আমি ভাবতেই পারছি না। যেই খোঁজ পেয়েছি অমনি চলে এসেছি। বিশ্বাস করবেন না, এরকম সুন্দর একটা রাজবাড়ি, যে রাজবাড়িতে কোনো চাকচিক্য নেই, রয়েছে পুরনো দিনের ছোঁয়া, রয়েছে পুরনো দালান, সুন্দর সুন্দর কিছু শোপিস, তার পাশাপাশি রয়েছে এরকম ভাঙাচোরা দেওয়াল, আরও অনেক কিছু। এই রাজবাড়িতে রয়েছে অনেক অনেক পুরনো দিনের স্মৃতি, পুরনো দিনের অনেক সাজসজ্জা, পুরনো দিনের অনেক কথা। একটা দিন লেগে যাবে এই সুন্দর রাজবাড়ি ঘুরতে। বাইরে এখন বুঝতেই পারছেন কতটা রোদ রয়েছে, রোদটা কমলে আমি আরও সুন্দর করে এই জায়গাটা দেখাবো। এখন আর ঠাকুর দালানে যাচ্ছি না, শুধু দেখিয়ে দিচ্ছি। এই পুরো রাজবাড়ি কিন্তু তৈরি হয়েছে ইউরোপিয়ান স্ট্রাকচারে, অসাধারণ আর্কিটেকচার, প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে শিল্পীদের ছোঁয়া। ঘড়িতে তখন বেজেছিল সকাল 9:30, আর আমি এখানে পৌঁছেছি সকাল 11:30টার মধ্যে। এই রাজবাড়িতে আসতে গেলে প্রথমেই বলে রাখি, আপনাদেরকে আসতে হবে চিনার পার্ক মোড়। সেখান থেকে রাজারহাট রোড ধরে সোজা টাকি রোড ধরে নেবেন, অর্থাৎ খড়িবাড়ি, বেড়াচাপা, এই রোডগুলো পেরিয়েই আপনারা পেয়ে যাবেন ধান্যকুড়িয়া মোড়। আর সেখান থেকেই কাউকে জিজ্ঞাসা করবেন সাধারণ পাঠাগার, অর্থাৎ ধান্যকুড়িয়া সাধারণ পাঠাগার, তার পাশেই রয়েছে এই সাউদের রাজবাড়ি। রাজবাড়িতে এসে মন পুরো ভরে গেল, এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু সবুজ। আর 300 বছরের রাজবাড়িতে থাকার যে অভিজ্ঞতা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও খুশি। বিশ্বাস করবেন না, হয়তো চারিদিকে ঝুল রয়েছে, অনেক ভেঙে চুরে গেছে, কিন্তু তাও এর যে মাধুর্য সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না। আসুন তাহলে এই ধান্যকুড়িয়া সাউদের রাজবাড়িতে আমি কোন ঘরে রয়েছি সেটা একবার দেখিয়ে দিই। আসুন। আমি যে ঘরে থাকছি সেই ঘরের নাম হচ্ছে কাছারি ঘর। প্রথমেই দেখিয়ে দিই এই জায়গাটা, বেশ ছোটোখাটো একটা ব্যালকনি টাইপ। এখানে দুটো মোড়া দেওয়া রয়েছে, আমাকে চা দেওয়া হয়েছিল, আমি তো চা খেয়ে নিয়েছি। মানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আপনি কিন্তু এখানে সে চা, কফি বা ঠান্ডা যে কোনো পানীয় পেয়ে যাবেন। অসাধারণ লাগছে, কি দুর্দান্ত একটা শান্ত পরিবেশ, নিরিবিলি এরকম একটা জায়গায় চা খেতে খেতে সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভূত সমগ্র পড়ার এই সুযোগটা কি কেউ হাতছাড়া করতে পারে? আমি তো একদম ছাড়বো না। তবে হ্যাঁ, আমি গল্পের বই পড়ার আগে আপনাদের একবার ঘরটা দেখিয়ে দিই। কাছারি ঘরের সৌন্দর্য কিন্তু অনেক বেশি। কি সুন্দর দেখুন, এখানে রাজরানীদের ছবি রয়েছে, তার পাশাপাশি একটা আলমারি রয়েছে যেখানে অনেক ছোট ছোট শোপিস রয়েছে, কাপ প্লেট রয়েছে। আর এই যে
এই দেখুন আয়নাটা কি দুর্দান্ত লাগছে, কত বড় একটা আয়না, মানে অসাধারণ একটা অনুভূতি কিন্তু। তার পাশেই রয়েছে একটা ফুলদানি, একদম সুন্দর করে সাজানো গোছানো। এখানেও রয়েছে আর একটা আলমারি, এখানে চাইলে আপনারা অনেক কিছু রাখতেও পারেন। এক্সট্রা বালিশ রয়েছে, কম্বল রয়েছে, তোয়ালে রয়েছে। এখানে রয়েছে একটা চেয়ার টেবিল, একদম পুরনো দিনের আসবাবপত্র, শুধু একটু রং করা হয়েছে। আর এখানে রয়েছে একটা আলনা। জানালার পর্দা সরালেই এখান থেকেই দেখা যায় সাউদের বাড়ির ঠাকুর দালান। বিছানাটাও কিন্তু বেশ বড়, প্রায় 3 জন এখানে শোয়া যেতেই পারে। অনেক বড় একটা বিছানা, সাথে কম্বল রয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কার্পেটও রয়েছে, দুর্দান্ত লাগছে কিন্তু। আর যেহেতু এটা পুরনো দিনের বাড়ি, মানে বুঝতেই পারছেন 300 বছরের পুরনো একটা রাজবাড়ি, এই রাজবাড়িতে আমার মনে হয় না এসি চালানো লাগবে, এতটাই ঠান্ডা রয়েছে। মানে এখন আমি যে সময় এসেছি বাইরে কাঠ ফাটা রোদ, কিন্তু তাও এই রাজবাড়িতে এসে মনে হচ্ছে গরম কোথায়, এত গরম তো নেই। যদিও এই ঘরের সৌন্দর্য এমনি অনেক বেশি, তাও এখানে ছোট একটা কি সুন্দর ঝাড়বাতি রয়েছে, উঁচু সিলিং রয়েছে, আর হ্যাঁ, এই ঘরে কিন্তু এসিও রয়েছে। রাজবাড়িতে এসে সাথে সাথে পেয়ে গেছি একদম গরমের দিনে ঠান্ডা পানীয়, লেবু জল দিয়ে, আহা কি যে ভালো লাগছে। আর এরকম একটা জায়গায় বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। একতলায় মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে আমার রুম, মানে কাছারি ঘর, আর ওপরে রয়েছে আরেকটি রুম। আপাতত এই সাউদের রাজবাড়িতে দুটো ঘরই বরাদ্দ রয়েছে আমাদের সকলের থাকার জন্য। আসুন ওপরের ঘরটা একবার দেখিয়ে দিই। সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি দোতলায়, আর দোতলায় কিন্তু আর একটা রুম রয়েছে। এই রুমে অবশ্য এসি নেই, প্রথমেই বলে রাখি, তবে এই সমস্ত ঘরে এসির দরকার নেই। এত বড় বড় দেওয়াল যে কারোর কষ্ট হবে না। আর তখনকার দিনের দেওয়াল বুঝতেই পারছেন, এটা আমাদের এখনকার দেওয়াল নয় যে একটু টোকা মারলেই ভেঙে যাবে। আসুন এবার এই ঘরটা দেখাই আপনাদেরকে। এই ঘরের পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর, বড় বড় জানলা, তার পাশেই রয়েছে কি সুন্দর সুন্দর গাছ, আর রোদের ছলকানিটা কিন্তু বেশ ভালো লাগছে এই ঘরে এসে। এই যে রং বেরঙের কাজ দিয়ে কি সুন্দর কারুকার্য করা। আর এখানেও রয়েছে একটা বড় বিছানা, এখানে ইজিলি দুজন থাকা যাবে। তবে হ্যাঁ, 3 জন এখানে সম্ভব নয়, কারণ আগের ঘরেরটা, মানে আমি যে ঘরে রয়েছি সেই ঘরের থেকে এই ঘরের বিছানাটা যথেষ্টই ছোট। তবে এই ঘরে যেহেতু এসি নেই, তাই 3টে ফ্যান রয়েছে। এখানে একটা ফ্যান রয়েছে, ওপরে রয়েছে সিলিং ফ্যান, আর ওদিকেও রয়েছে আর একটা টেবিল ফ্যান। এই ধান্যকুড়িয়ায় প্রথম জমিদার ছিলেন প্রতীপচন্দ্র সাউ, যিনি এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা, এবং বলাই বাহুল্য যিনি এখানে প্রথম দুর্গাপুজো শুরু করেছিলেন এই দালান। সাউদের পর তারপর একে একে আসে গায়েন আর বল্লভ জমিদাররা। এই 3 জমিদারদের ছিল যৌথ ব্যবসা, এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পাট সাপ্লাই করত। দোতলায় থাকলে কিন্তু রাত্রির পরিবেশটা একদমই গা ছমছমে, আমি সত্যি বলছি। এখনই দেখুন এই জায়গাটা কিরকম লাগছে। এখন তবে এই সমস্ত ঘরগুলো সবই বন্ধ রয়েছে, প্রত্যেকটা ঘরই এখানে বন্ধ, দেখতেই পাচ্ছেন কিরকম ধুলো জমে রয়েছে। কিন্তু তার মধ্যেও দেখুন কি সুন্দর আঁকা রয়েছে, প্রত্যেকটা দেওয়ালে যে কি দারুণ আঁকা রয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। হয়তো এখন অনেক নষ্ট হয়ে গেছে নতুনের জৌলসে, কিন্তু তাও পুরনো দিনের মাধুর্য কোনোদিনই নতুনকে ছুতে পারবে না। এত বড় রাজবাড়ির অন্দরমহল ঘুরতে ঘুরতে খিদে তো পেয়ে গেছে, আর যেই খিদে পেয়েছে অমনি দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলে খাবারও হাজির। তাহলে দেখুন আজকের মেনুতে কি কি রয়েছে।
আজকের মেনুতে রয়েছে গরম গরম ভাত, মুসুরির ডাল, তাও আবার টমেটো দিয়ে, আর একদম বাঙালি বাড়িতে যেরকম আলু ভাজা হয়, একদম তেলে চপচপে একটু মোটা মোটা করে কাটা আলু দিয়ে আলু ভাজা। এখানে রয়েছে স্যালাড, বেশ অনেকটা পরিমাণ রয়েছে, তার সাথে রয়েছে চাটনি, আর আমি নিয়ে নিয়েছি কষা মুরগির মাংস আলু দিয়ে। উফ, রাজবাড়িতে বসে এরকম সুন্দর কষা মুরগির মাংস ভাত খাওয়ার মজাই আলাদা। আর এই থালিটার দাম হচ্ছে 300 টাকা। কেউ যদি মনে করেন ফিশ খাবেন, সেমই থাকবে, শুধু এখানে ফিশ চলে আসবে, তার দাম হচ্ছে 350 টাকা। আর কেউ যদি মনে করেন ডিম খাবেন, তাহলে তার দাম পড়বে হচ্ছে 250 টাকা। খাওয়া দাওয়া সেরে একটু জিরিয়ে নিলাম, তারপর শাড়িটা শুধু চেঞ্জ করেছি। এখন আমি চলে এসেছি ছাদে, আর তখনকার দিনের বাড়ির ছাদ দেখুন, বিশাল বিশাল বড়। মানে এখনও বোঝা যাচ্ছে যে তখনকার দিনে কি সুন্দর মেটেরিয়াল দিয়ে কাজ হতো। মানে চুনসুরকির কাজ হলে কি হবে, দেওয়াল দেখুন এতটাই শক্ত, আর এত সুন্দর কাজ রয়েছে না, অসাধারণ লাগছে ছাদে। তবে এখনও ভীষণ রোদ, মানে যেহেতু আমি গরমকালে এসছি তাই এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু তাও এই জায়গাটা শীতকালে যে কি ভালো লাগবে বলে বোঝানোর মতো নয়। অবশেষে সূর্যি মামা কিন্তু এখন অস্ত যাওয়ার পালা। না, এখনো অতটা রোদ কমেনি, কিন্তু তাও যা আছে অনেকটা শান্তি। তাই জন্য তো আমি এখন বসে আছি এই সাউদের রাজবাড়ির ঠাকুর দালানে। খুব সুন্দর করে সাজানো এই সাউদের ঠাকুর দালান, অসাধারণ লাগছে। আর্কিটেকচারটা এতটাই সুন্দর, কি বলবো, পুরো নিখুঁত করে সাজানো। এটা পুরোটাই কিন্তু ইউরোপিয়ান স্ট্রাকচারে তৈরি। আসুন আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই। এখন চলে এসেছি ঠাকুর দালানের একদম ভিতরে। তবে এখন আর সাউদের রাজবাড়িতে পুজো হয় না, করোনার পর থেকে পুজো বন্ধ হয়েছে। তবে শুনছি আবারও পুজো শুরু হতে পারে। এই হচ্ছে ঠাকুরের বেদি, এখানেই ঠাকুরকে রাখা হতো। আমি আপনাদেরকে চেষ্টা করছি খুব কাছ থেকে দেখানোর। এই হচ্ছে আসল আর্কিটেকচার। এবার আসি আসল কথায়। পুরো বাড়ি তো দেখানো হয়ে গেল, কিন্তু এই বাড়িতে কত টাকা ভাড়া, কিভাবে আসবেন, সবটা আপনাদেরকে জানিয়ে দিই। আপাতত এই সাউদের রাজবাড়িতে মোট 2টি ঘর বরাদ্দ রয়েছে থাকার জন্য। একটি ঘরের ভাড়া 1200 টাকা, একটি ঘরের ভাড়া 800 টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা এসি আর একটা নন এসি। আপনারা যদি কেউ যদি মনে করেন যে এখানে থাকবেন না, অর্থাৎ রাত্রি এখানে কাটাবেন না, তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভাবতেই পারেন ডে আউটের জন্য, সে ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর এখন এখন আমি বেরোবো এই সাউদের রাজবাড়ি থেকে একটু আশপাশটা, অর্থাৎ গায়েন বল্লভদের বাড়ি দেখতে। চলুন আমার সাথে একটু দেখে আসি। আশপাশটা ঘুরে দেখার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই। আমি যেরকম গাড়িতে এসেছি, গাড়ির রুট তো আপনাদেরকে বলে দিয়েছি, কিন্তু আমার মনে হয় এখানে আসার সবথেকে বেস্ট উপায় হচ্ছে ট্রেন। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে চলে আসলে আপনারা পৌঁছে যাবেন এই ধান্যকুড়িয়া রাজবাড়ি। তবে হ্যাঁ, মাথায় কিন্তু রাখবেন স্টেশনের নাম হচ্ছে কাকড়া মির্জা। কাকড়া মির্জা স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলবেন সাউদের রাজবাড়ি যাব, তাহলে চলে আসবেন এই সুন্দর রাজবাড়িতে। এখন আমি চলে এসেছি গায়েনদের রাজবাড়ি দেখতে। তবে এই বাড়িটাকে কিন্তু আপনারা শুটিং বাড়িও বলতে পারেন, কারণ এখানে প্রচুর প্রচুর শুটিং হয়, এবং সেই জন্য এই বাড়ির কিন্তু সৌন্দর্য বেশ অন্যরকম। বুঝতেই পারছেন, রং করা রয়েছে, সৌন্দর্যটা বেশ আলাদা, আর চাকচিক্যটাও কিন্তু বেশ ধরে রেখেছে। পুজোর সময় যদি আপনারা এখানে আসেন, মানে এই ধান্যকুড়িয়াতে যদি আসেন, তাহলে কিন্তু এখানে পরপর অনেকগুলো রাজবাড়িতে পুজো হয়। যেমন গায়েনদের বাড়িতে পুজো হয়, বল্লভদের বাড়িতে পুজো হয়, এছাড়াও আশেপাশে অনেকগুলো পুজো হয়। গায়েনদের রাজবাড়ি দেখে এখন আমরা চলে এসেছি সাউদের নিজস্ব মন্দির, অর্থাৎ সাউদের রাধাকান্ত মন্দিরে। মন্দির এখন খোলা রয়েছে, এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। বেশ ভালো হাওয়া দিচ্ছে, ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে। যাই হোক, পরিবেশটা অনেক ভালো হয়ে গেল, যদিও ধুলোবালি খেতে হচ্ছে, কিন্তু তাও এই হাওয়াটা এখন এই রোদ্দুরের মধ্যে বেশ ভালো লাগছে। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। চলুন আপনাদের সবাইকে একটু মন্দিরটা ঘুরিয়ে নিয়ে আসি।
আমি হলপ করে বলতে পারি গায়েনদের রাজবাড়ি থেকে গায়েনদের এই বাগান বাড়ি অনেক অনেক সুন্দর। যদিও এইমাত্র তালা পড়ে গেল, তাই আমি ভেতরে ঢুকতে পারলাম না। এই হচ্ছে গায়েনদের বাগান বাড়িতে ঢোকার ফটক। গেটটা দেখুন, অসাধারণ, মানে দুর্দান্ত লাগছে। মানে ওই বাগান বাড়ির সামনে গেলে বা ওপরে উঠলে আপনি মনে করবেন কোনো কেল্লায় এসেছেন। আমি চেষ্টা করছি গেটের বাইরে থেকে আপনাদেরকে একটু বাগান বাড়িটা দেখিয়ে দেওয়ার। এটা হচ্ছে গায়েনদের বাগান বাড়ি। বাগান বাড়ি দেখে এখন চলে এসেছি ধান্যকুড়িয়ায় জগন্নাথ মন্দির দেখতে। এই হচ্ছে মন্দির চত্বর, এটাই হচ্ছে মন্দিরের পরিবেশ। তবে প্রথমেই বলে রাখি, ধান্যকুড়িয়াতে আসলে মানে এই সাউদের বাগান বাড়ি বলুন, গায়েনদের বাগান বাড়ি বলুন, তার আশেপাশে কয়েক লক্ষ শুধু আম গাছ দেখতে পারবেন। আর প্রত্যেকটা আম গাছ আপনার হাতের সামনে রয়েছে, মানে এই আপনার হাতের সামনে রয়েছে আর আপনি পারতে পারবেন। প্রত্যেকটা বাড়িতে কি যে লোভ লাগছে বলে বোঝাতে পারবো না। তবে এটাও কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। এখন যেহেতু সূর্য একদমই প্রায় অস্ত যায়, সেই জন্য একটু হাওয়াও দিচ্ছে আর ভালোও লাগছে। ধান্যকুড়িয়ায় আসলে তোমরা কিন্তু পুতুল বাড়িও দেখতে পারবে। মানে বল্লভদের রাজবাড়িকে কিন্তু পুতুল বাড়িও বলা হয়। আসলে এই যে দেখতে পাচ্ছ ছাদে কি সুন্দর পুতুল দিয়ে সাজানো রয়েছে, সেই জন্য এই বাড়িটাকে কিন্তু পুতুল বাড়িও বলে। তবে হ্যাঁ, এখন দুর্ভাগ্যবশত বন্ধ রয়েছে। একমাত্র দুর্গাপুজোর সময় আসলে তোমরা এর ভেতরে ঢুকতে পারবে। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ধান্যকুড়িয়ার রাস মন্দিরে। কিছুদিন আগেই এখানে বড় করে উৎসব হয়েছে, মানে রাস পূর্ণিমায় বড় করে পুজো হয়েছে। আর এই যে সামনে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠ জুড়ে হয়েছে মেলা। একমাত্র রাস পূর্ণিমার সময় এখানে একদম জাঁকজমক করে অনুষ্ঠান চলে। এরপর আমরা দেখে নেব সাউদের বাগান বাড়ি। যদিও এখানে কেউ থাকে না, কেয়ারটেকার রয়েছেন, তিনি সব দেখাশোনা করেন। ভেতরে ঢোকাও যায় না, বাইরে থেকেই সব দেখতে হবে। কারোর যদি মন খারাপ থাকে, আমি হলপ করে বলতে পারি এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি তার মন এমনিই ভালো হয়ে যাবে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব লাগছে। আর এটা হচ্ছে সাউদের আমবাগান পেরিয়ে একটু হেঁটে আসলেই এই জায়গাটা। এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। তবে হ্যাঁ, শীতকালে আসলে এই জায়গাটার পরিবেশ আরও অন্যরকম হয়ে যাবে, কারণ তখন এখানে শুধু সর্ষে ফুলই থাকবে। আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের এই জায়গাটা কিরকম লেগেছে। আশা করি আমার মতো তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। একেই বলে গ্রাম বাংলার পরিবেশ। সদ্য ঘুরে এসেছি, প্রচণ্ড ক্লান্ত। সেই সকাল থেকে এদিক ওদিক ঘুরে যাচ্ছি, কিন্তু ঘুরে এসেই দাদা হাতে গরম গরম এক কাপ কফি আর এই যে চিকেন পকোড়া দিয়ে দিয়েছে। অলরেডি দুটো পকোড়া আমি খেয়ে নিয়েছি, এখনও 3টে পড়ে রয়েছে, আর তার সাথে রয়েছে চাটনি। এরকম একটা পরিবেশ আমি সত্যিই জীবনে চেয়েছিলাম, হয়তো জীবনে কোনোদিনও ভুলবো না। অলরেডি কিন্তু রাজবাড়ির পরিবেশ হয়ে গেছে গা ছমছমে। টিম টিম করে কোথাও একটা লাইট জ্বলছে, ওখানে ঠাকুর দালানে লাইট জ্বলছে। বাকি দিক দেখুন, ওই পাশটা দেখলেই বুঝতে পারবেন যে কীরকম একটা পরিবেশ। সকালবেলাটা কীরকম দেখেছিলাম আর রাতের পরিবেশ কীরকম আলাদা। কিন্তু এরকম জায়গায় দাঁড়িয়ে এক কাপ কফি খাওয়ার আলাদাই মজা, দারুণ লাগছে। যদিও চাঁদ দেখতে পাচ্ছি না, শুধু তারাই দেখতে পাচ্ছি, চাঁদ আর নেই। আমার তো পরিবেশটা বেশ ভালো লাগলো।
আশা করব আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদিন পরিবারের সবাইকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে। বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, পরিবারের সবাইকে নিয়ে একদিন আসুন, এই জায়গাটা অনবদ্য লাগবে। হ্যাঁ, যদি গরমকালে আসেন তাহলে একটু তো কষ্ট হবেই, কিন্তু বিকেলের পর থেকে একটুও কষ্ট হবে না। এখানকার পরিবেশটা বেশ সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছে। যদি শীতকালে আসেন তাহলে তো বলাই বাহুল্য, দারুণ লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যারা ডে আউট করতে আসছেন তারা কিন্তু এখানে রুমও পেয়ে যাবেন। তার ট্যারিফ হচ্ছে 600 টাকা, বাকি খাওয়া দাওয়া কিন্তু আলাদা। এখানে যে দাদা রয়েছে আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাকে ফোন করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। বাকি যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতো মৌসুমি বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এই ব্লগটা দেখে তাড়াতাড়ি চলে আসবেন। টাটা।